আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, গুরুত্বপূর্ণ তিনটি টপিক নিয়ে আজকে কথা বলবো। একটা হচ্ছে ইসরায়েল নাকি ইরানের উপরে একতরফা হামলা চালানোর পরিকল্পনা করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একান্ত কর্মকর্তাদেরকে বলেছেন, ইরানের সাথে যদি হরমুজ প্রণালী নিয়ে চুক্তি হয়, অর্থাৎ ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয়, তাহলে পরমাণু চুক্তি ছাড়াই তিনি যুদ্ধ বন্ধ করে ফিরে যাবেন। শুধু তাই না, তিনি একই সাথে বিজয় ঘোষণা করার পরিকল্পনা করছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যতক্ষণ পর্যন্ত না আমেরিকা ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো আলোচনা নেই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সাথে প্রথমবারের মতো দেখা করেছেন। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার আলোচনায় বিস্তারিত কথা বলবো। আশা করি আলোচনাটি ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আলোচনাটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথম যে বিষয়টি আমি উল্লেখ করেছিলাম সেটি হচ্ছে ইসরায়েল নাকি ইরানের উপরে একতরফা হামলা চালানোর চিন্তা করছে। এই আলোচনায় ঢোকার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি, সেপ্টেম্বরে কিন্তু ইসরায়েলে নির্বাচন। সেই নির্বাচনে যদি নেতানিয়াহুকে ক্ষমতায় আসতে হয়, তাহলে একের পর এক যুদ্ধের ভেতরে থাকতে হবে এবং তাকে ইসরায়েলের লোকজনের কাছে দেখাতে হবে যে নেতানিয়াহু ছাড়া ইসরায়েলে আর কোনো লোক নেই, যে ব্যক্তি ইরান এবং হামাস, হিজবুল্লাহ সবার সাথে শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছে। এই বিষয়টা ইসরায়েলের জনগণের সামনে তুলে ধরে ভোট ভিক্ষা করবেন এবং তিনি নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করবেন। তা দিয়ে তিনি আসলে পার হতে পারবেন কি পারবেন না সেটা পরের কথা, বাট তার ফিলসফিটা, তার মেন্টালিটিটা এইরকম। এবার আমরা মূল কথায় যাই। আমি এই কথা কেন বললাম এই কারণে যে যেখানে আমেরিকা ইরানের সাথে যুদ্ধে পারেনি, মোটামুটি ভাবে পরিষ্কার, তো সেখানে নেতানিয়াহু বলছে যে তারা এককভাবে ইরানের উপর হামলা চালাবে, সেই পরিকল্পনা নাকি করছে। এটা কি সম্ভব? ইসরায়েলি গণমাধ্যম বলছে কথাটা। ইরান তো সবসময় বলে আমেরিকা যদি ইসরায়েলের পাশে না থাকে তাহলে এক সপ্তাহ তো টিকবে না ইসরায়েল ইরানের সামনে। এবং আমরা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ গেল তাতে তো কম বেশি আমরা দেখতে পেয়েছি কি পরিস্থিতি। সেক্ষেত্রে এই আসন্ন নির্বাচনের আগে যদি নেতানিয়াহুর সরকার ইরানের সাথে নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে হয়তোবা বড় রকমের একটা প্রভাব পড়বে ইসরায়েলের নির্বাচনে তো বটেই, এবং নেতানিয়াহুর ক্ষমতার ভাগ্যে যে কি আছে তা বলা যায় না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই ধরনের যুদ্ধে যদি জড়ায় তাহলে ভয়াবহ রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়বে ইসরায়েল, আমার কাছে মনে হচ্ছে। কারণ এতদিন যে যুদ্ধ করেছে আমেরিকা ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে, সেই সময় মধ্যপ্রাচ্যের বহু দেশে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, অনেক দেশের ছিল। তারা এগুলোকে, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, এগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে, ইন্টারসেপ্ট করার চেষ্টা করেছে। এখন কি ক্রাইসিস সেটা তো আমরা কম বেশি সবাই জানতেই পারছি। সেই জায়গায় নেতানিয়াহু যদি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পরিণতি সম্ভবত অনেক বেশি ভয়াবহ হতে পারে। আমার কাছে মনে হয় যে ইরান সেটাকে সুযোগ হিসেবেও গ্রহণ করতে পারে। দেখা যাক কি হয়, আদৌ তারা এই ধরনের হামলায় জড়ায় কিনা। এদিকে ইরান বলেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি, গতকালকে থেকে তো শুরু হয়েছে ইরানের পক্ষ থেকে বিভিন্ন রকমের শর্ত দেয়া। অনেকগুলো শর্ত আমেরিকাকে দেওয়া হয়েছে যে এই শর্তগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইসলামাবাদ সমঝোতা স্মারক মেনে না চলবে,
অর্থাৎ ওইগুলো লঙ্ঘন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমেরিকার সাথে কোনো আলোচনা নেই। তার মানে ইরান যে খুব অ্যাডামেন্ট এবং আমেরিকার সাথে আর কোনো আলোচনা এইভাবে বসতে চাইছে না, এটা পরিষ্কার। এবং ইরান যে কথা বলছে সেটা হচ্ছে এই যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল পাকিস্তান, তুরস্ক, কাতার সবার চেষ্টা প্রচেষ্টায় এবং বেশ খানিকটা আলাপ আলোচনা দেন দরবারের পর, এই আলাপ আলোচনা দেন দরবারের পর যখন আমেরিকা সেই সমঝোতায় সই করলো, ইরান সই করলো, তার অল্প কয়েকদিনের ভেতরেই তারা সেই সমঝোতা লঙ্ঘন করলো, ইরানের উপর হামলা চালালো, আবার সেই নৌ অবরোধ আরোপ করলো, নিষেধাজ্ঞা আরোপ করলো, সম্পদ, বিদেশি সম্পদ ছাড় দিল না, কোনো কিছু করলো না, সমঝোতায় যা যা বলা ছিল তার কিছুই করলো না। ফলে এই যুদ্ধবিরতি একদম টোটালি ভেঙে গেল এবং সমঝোতা বাতিল হয়ে গেল। এখন যদি ইরানের সাথে আলোচনা করতে হয় তাহলে ইরান সেই কথাই বলছে, তোমার সাথে আমার আলোচনা ছিল, আলোচনার ফলাফলও ছিল, তুমি ওই ফলাফলটা রিভাইভ করো, ওইটাকে পুনর্বহাল করো, তাহলে হয়ে যায়। অর্থাৎ ইসলামাবাদ সমঝোতা স্মারক পুনর্বহাল করো। ইসলামাবাদ সমঝোতা স্মারক পুনর্বহাল করলে কি হবে? ইরানের বিরুদ্ধে তার যুদ্ধ বন্ধ হয়ে যাবে, ইরানের উপর থেকে নৌ ব্লকেট সরিয়ে নিতে হবে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে, তারপরে ইরানের যে সমস্ত সম্পদ আদি বিদেশে আটক আছে সেগুলো ছেড়ে দিতে হবে, এরপরে ইরানের জন্য $300 বিলিয়ন ফান্ড ক্রিয়েট করতে হবে, আরো কিছু বিষয় তো আছে। ফলে আব্বাস আরেকটি বেশ শক্ত জায়গায় অবস্থান নিয়েছে। আসলে তিনি তো তুখোর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন। তিনি খুব ডিপ্লোম্যাটিক বড় রকমের একটা চাল দিয়ে দিয়েছে যে ইসলামাবাদ সমঝোতা স্মারকের মধ্যেই তো অনেক সমস্যার সমাধান আছে, ওই স্মারক পুনর্বহাল করো, সমাধান হয়ে যায়। কিন্তু এ পাশে আমেরিকা বলছে ভিন্ন কথা। আমেরিকা কি বলছে সেই কথা আমি বলার আগে আমি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সর্বোচ্চ নেতার মধ্যে সাক্ষাতের যে ঘটনা ঘটেছে এই বিষয়টা একটু ছোট্ট করে আলোচনা করি। আমরা সবাই জানি যে 40 দিনের যুদ্ধে ইরান এবং ইসরায়েলের হামলার একেবারে প্রথম দিনেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি শহীদ হন এবং তার কিছুদিন পরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির বড় ছেলে সৈয়দ মুজতবা খামেনিকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পরে এই পর্যন্ত তিনি কখনোই জনসমক্ষে আসেননি এবং রাষ্ট্রীয় কোনো সভা সমাবেশ বা কোনো কিছুতে তিনি অংশগ্রহণ করেননি। আজকে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সাথে সর্বোচ্চ নেতার সাক্ষাৎ হয়েছে। মাসুদ পেজেশকিয়ান গিয়েছিলেন সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করতে। সেই সাক্ষাতে ইরানের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। সাক্ষাৎ কেন তিনি আজকে করতে গেলেন সেটা এই কারণে যে ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন মাসুদ পেজেশকিয়ান 2024 সালের জুলাই মাসে এবং তিনি ক্ষমতায় বসেছিলেন জুলাই মাসেই। জুলাই মাস পার হলো, 2 বছর চলে গেল, তৃতীয় বছরে তার ক্ষমতার মেয়াদ শুরু হলো। সেই জায়গা থেকে অর্থাৎ তৃতীয় বছরে পা দিলে দ্বিতীয় বর্ষপূর্তি কমপ্লিট হয়ে গেল। এই উপলক্ষে তিনি সর্বোচ্চ নেতার সাথে আলাপ করেছেন, কথা বলেছেন। এবং এখানে একটা বিষয় তো আছেই যে একজন প্রেসিডেন্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। দেশের সর্বোচ্চ নেতা রয়েছেন, ক্ষমতার মেয়াদের একটা বর্ষপূর্তি হলো, সর্বোচ্চ নেতার সাথে শুভেচ্ছা বিনিময়, নানা বিষয় আলাপ পরামর্শ ইত্যাদি ইত্যাদি তো থাকেই, সেইগুলোই হয়েছে। দেশের উন্নয়ন নিয়ে কথা বলেছেন, সংকট সমস্যা নিয়ে কথা বলেছেন, অর্থনৈতিক উন্নতি অগ্রগতি বিভিন্ন পরিকল্পনা এ সমস্ত নিয়ে কথা বলেছেন, মুদ্রার মান কিভাবে ধরে রাখা যায়, জনজীবনের সুখ শান্তি স্বাভাবিক অবস্থা কিভাবে ফিরে আনা যায়, এরপরে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি এগুলো কিভাবে কন্ট্রোল করা যায়, কমানো যায়, নানান বিষয়ে কথা বলেছেন।
শুধু তাই নয়, বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি নিয়েও সর্বোচ্চ নেতা প্রেসিডেন্টের সাথে আলাপ করেছেন। অনেক ব্যাপারে কথা হয়েছে। বেসিক্যালি এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক ছিল, কথা বলতেই হবে। আর সেই গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কারণে ইরানের গণমাধ্যমে এই বৈঠকটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে, ফলো করে প্রচার করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নিয়োগ দেওয়ার পর এই প্রথম ইরানের প্রেসিডেন্টের সাথে তার সাক্ষাৎ হলো, তার বৈঠক হলো, যার কারণে এটাকে একটা বিশেষ মুহূর্ত, বিশেষ দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি হয়তো প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যুদ্ধ, মিডল ইস্টের বর্তমান পরিস্থিতি, দেশের বর্তমান পরিস্থিতি সবকিছু নিয়ে প্রয়োজনীয় পরামর্শ, গাইডলাইন এ সমস্ত সবই দিয়েছেন। মাসুদ পেজেশকিয়ান পরে বলেছেন যে ইরানের আইআরজিসি, তারপরে বাসিজ এবং পুলিশ, এরা যে যুদ্ধ করেছে এরাই তো আমেরিকা এবং ইসরায়েলকে তাক লাগিয়ে দিয়েছে, বিস্মিত করে দিয়েছে যে যুদ্ধ তারা করেছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে যুদ্ধ করেছে সেই যুদ্ধে শত্রুরা বিস্মিত হয়েছে, অবাক হয়ে গেছে। আসলেও তো তাই, যে দুইটা শক্তি, তাদের বিরুদ্ধে একা ইরান এবং তার হাতে কোনো বিমান শক্তি নেই বলে বলা হচ্ছিল, অনেক কিছুতেই দুর্বল। অনেকেই বলছিলেন যে এটা একটা অ্যাসিমেট্রিক যুদ্ধ, তার মানে অশুভ যুদ্ধ। সেই অশুভ যুদ্ধ কিভাবে সুষম করে দিল, অর্থাৎ ইরানের পক্ষে নিয়ে নিল সেই যুদ্ধ, আশ্চর্য ব্যাপার। যাই হোক, এইরকম অবস্থার ভেতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পরমাণু চুক্তির দরকার নেই, ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয় তাহলেই আমেরিকা এই যুদ্ধ বাদ দিয়ে ফিরে যাবে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ইরানের বিরুদ্ধে বিজয় ঘোষণার প্ল্যান করছেন। তিনি বলছেন তার খুব একান্ত সহকারী বা সহযোগী যারা কর্মকর্তা, তাদের সাথে তিনি, তাদের হয়তো কয়েকজনের সাথে তিনি কথাটা বলেছেন। তিনি বলেছেন যে আমরা ইরানের বিরুদ্ধে সামরিক দিক দিয়ে যে সমস্ত লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম তার সব হয়ে গেছে, এখন আর সামরিক অভিযান না চালালেও চলবে, আমরা এখানে একটা বিজয় ঘোষণা করব, বিজয় ঘোষণা করে আমরা চলে যাব, এখানে আমাদের আর পরমাণু চুক্তির দরকার নেই। অর্থাৎ তারা সবচেয়ে বড় করে যে বিষয়টি দেখছিল যে পরমাণু চুক্তি, পরমাণু সংকট নিয়েই ইরানের সাথে তার এত বেশি টানা পড়েন, এত যুদ্ধ বিগ্রহ, এত কিছু, সেই পরমাণু চুক্তি আর তার লাগবে না, এখন বাবা হরমুজ প্রণালী খুলে দাও। অনেকটা পরিস্থিতি এইরকম যে ছেড়ে দেওয়া কে দেওয়াছি অবস্থা। এটা হচ্ছে মার্কিন ওয়াল স্ট্রিট জার্নালের খবর। ডোনাল্ড ট্রাম্প একতরফা বিজয় ঘোষণা করবেন এবং পরমাণু চুক্তি ছাড়াই শুধু হরমুজ প্রণালী খুলে দিলেই তার আশা পূরণ হয়ে যায়, তিনি চলে যান, আর এই যুদ্ধ করবেন, এরকম একটা ব্যাপার। সবকিছু মিলে দেখা যাচ্ছে যে আমেরিকা আসলে বেশ একটা ক্রিটিক্যাল টাইমের ভেতর আছে এবং মনে হচ্ছে তারা খুব শিগগিরই যুদ্ধ শেষ করে দিতে পারেন। আবার এমনও হতে পারে যে এইগুলো বলে 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 ইরানকে একটা বিভ্রান্ত করে, অর্থাৎ ইরানকে বোঝাতে সক্ষম হলো যে আমেরিকা যুদ্ধ করছে না, ইরানও তাদের যুদ্ধ প্রস্তুতি আপাতত ডাউন করলো। এর ভিতরে হঠাৎ করে আমেরিকা ইরানের উপর বড় রকমের হামলা চালিয়ে বসতে পারে। অতএব ইরানকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন করি, ডোনাল্ড ট্রাম্প যে বলছেন যে তিনি হরমুজ প্রণালী খুলে দিলেই পরমাণু চুক্তি ছাড়াই চলে যাবেন, এটা কি আসলে তার মনের কথা নাকি কৌশল? একই সাথে আপনাদেরকে আর একটা প্রশ্ন করি, ইসরায়েল যে একতরফাভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে চায়, সেই সক্ষমতা আছে কিনা ইসরায়েলের? এবং হামলা যদি ইসরায়েল একতরফাভাবে এককভাবে ইরানের উপর চালায় তাহলে তার পরিণতি কি হতে পারে? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কিছু গণমাধ্যম কি বলছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।
এখানে মূল খেলাটা কি আমি একটু পরে বিস্তারিত বলবো। অসাধারণ একটা খেলা খেলছে ইরান, সেটার ইঙ্গিত দিয়ে গেলাম। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও প্রণালীটি নিয়ে আলোচনার অগ্রগতির কথা জানিয়েছিলেন। অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন যে আজ বা কালকের মধ্যে একটি চুক্তি হতে পারে। পাশাপাশি হুতিরা দাবি করেছে তারা উত্তর লোহিত সাগরে ওয়াফা নামের একটি সৌদি তেলের ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। আসেন এবার আপনাদের কয়েকটা খবরের বিশ্লেষণ আগে একটু তুলে ধরার চেষ্টা করি। আমেরিকার মূল কৌশলটা কি ছিল? আমেরিকা এখান থেকে ইরানকে হটিয়ে নিজেরা দায়িত্ব নেবে, নিয়ে এই অঞ্চল দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তারা কামাই করবে। ট্রাম্প সেই ঘোষণাটা দিয়েছিল যে এই অঞ্চলে আমেরিকা নিরাপত্তা দেবে সব জাহাজকে, বিনিময়ে প্রতিটি জাহাজ 20% টাকা বা টোল দিয়ে যাবে আমেরিকাকে। মানে ইরান কিন্তু এত চায় না, ইরান অনেক কম চেয়েছে। তো আমেরিকা এই অঞ্চলে ইরানের জলসীমায় এসে নিরাপত্তা দিয়ে তারা নিজেরা এটাকে দখল করার একটা পরিকল্পনা করেছিল। এখন কি হলো, তারা নেভাল ব্লকেট দিয়ে হরমুজ আটকাবার চেষ্টা করলো। ইরান সেই নেভাল ব্লকেটকে টার্গেট করে সিরিজ অ্যাটাক করে 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 দুর্বল করলো, মধ্যপ্রাচ্যে মেরে আমেরিকাকে তক্তা বানায় দিল। ওকে, আমেরিকার 80% প্যাট্রিয়ট মিসাইল শেষ হয়ে গেছে, থার্ড মিসাইল শেষ হয়ে গেছে, যে কারণে তারা মার খেয়ে কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতা যুদ্ধবিরতির প্রস্তাব আবার দিয়েছে, কারণ তাদের অস্ত্র ফুরিয়ে আসছে। এই সময়টিতে ইরান থামেনি, ইরান সারপ্রাইজ অ্যাটাকও করেছে। ইরান কি করলো, চালাকিটা ওমানের সাথে তারা একটা পরিকল্পনা করলো। মাঝখানে ওমান ইরানের পক্ষে ছিল, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের চাপ খেয়ে ওমান ইরানের বিরুদ্ধে চলে যায়। এরপর ইরান ওমানের সিরিজ কয়েক দফা অ্যাটাক করে। কয়েক দফা অ্যাটাকের পর কি ঘটে, আবারও তো কয়েক দফা অ্যাটাকের পর ওমান সোজা হয়ে যায় ভয়ে, কারণ ওমান বুঝতে পারে যে আমেরিকার পক্ষে থাকলে ইরান তাদেরকে ছাড়বে না। ইরান তাদের কন্টিনিউ এভাবে হামলা করে বাকি আরবের মতো শেষ করে ফেলবে। এই ভয়টিতে ওমান আবার ইরানকে প্রস্তাব পাঠায় যে আমরা তোমার সাথে আলোচনা করতে চাই, তুমি আমাদেরকে আর ধোলাই টোলাই দিও না। ইরান কি করে, ওমানের কথা রাখে, ঠিক আছে তোমাকে আর ধোলাই দেব না, কুয়েত কাতার জর্দানের মতো তোমাকে আর মারবো না, কারণ যেহেতু ইরানের মিত্র বন্ধু ওমান। মাইরা মানে মাঝে মাঝে বড় ভাইরা ছোট ভাইদের মাইরা রাস্তা সঠিক রাস্তা চিনায়, এরকম। তো ওমানের সাথে আলোচনা হয়, সেই ওমান বলে হরমুজের ঢোকা আর বের হওয়ার যে সিস্টেম, একটা কন্ট্রোল করবে ইরান, একটা কন্ট্রোল করবে ওমান, এবং দুই পক্ষ যে টোল আদায় করবে এটা ভাগাভাগি করে নেবে। এই দুই পক্ষ যখন টোল আদায় করবে, এখানে কি আমেরিকা আছে? যখন আমেরিকা হরমুজ নিয়ে পোদ্দারি করতে আসছে, মাস্তানি করতে আসছে, বেশি ভাব দেখাইতে আসছে, ইরান ওমানকে ভাজে এনে এমন একটা চুক্তি করে ফেললো যে চুক্তির ফলে হরমুজে বা ওমান সাগরে আমেরিকার আর কোনো খানা নাই, আউট হয়ে গেছে পুরা। সেই চুক্তিটি ওমান এবং ইরানের মধ্যে হয়ে গেল। এটা কালকের এবং আজকের ব্রেকিং খবর। কালকে আমি খবরটা আপনাদের দিয়েছিলাম, আজকে আরেকটু আপডেট হলো। এখন ইরান বলছে আমেরিকাকে, তুমি কে? তুমি এই অঞ্চলে আমার সাথে আলোচনা করবা, কথা বলবা, চুক্তি করবা, তুমি কে? তুমি কি আমার স্টেক হোল্ডার? তুমি কি আমার প্রতিবেশী? তুমি কি আমার সাগরের অর্ধেক মালিক? না, তুমি 10,000 মাইল দূরে, ভাগো। তোমার এখানে কি কাজ? কোনো কাজ নাই, তুমি তো আসলে মাস্তানি করতে। তুমি যদি মাস্তানো, আমি মাস্তানের আব্বা। তো তুমি দেখছো না মধ্যপ্রাচ্যে তোমাকে মাইর আমি সোজা করছি, তুমি তো আমার দেশকে এটা করবা সেটা করবা বহুত হুমকি দিচ্ছ, আবার তুমি পা ধরে সিজফায়ার করছো। ওকে, এখন হরমুজ ওমান সাগরের যেই জাহাজ আসা যাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে, আমরা সমাধান করে ফেলছি নিজেরা। আমি আর ওমান সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যাওয়া এবং আসা আমার মধ্য দিয়ে, ওমানের মধ্য দিয়ে। আমরা পুরো দুটো দেশ এই প্রণালীটির ব্যবহারের যে পরিধি, সিস্টেম, নিয়ম কানুন পৃথিবীকে জানিয়ে দিয়েছে। এখন প্রথম 60 দিন আমরা কোনো পরিষেবা নেব না, এটার নিরাপত্তা সহ যে কাজগুলো এখন ওমান আর ইরান করবে, এটার জন্য খরচ যাবে, সেই পরিষেবাটা আমরা এখন 60 দিন নেব না।
60 দিন পর থেকে এই অঞ্চলে পরিষেবা গ্রহণ করা শুরু হবে, এবং যেই পরিষেবাটা আসবে এটা ইরান এবং ওমান নেবে। তুমি আমেরিকা চলে যাও। এখন আমেরিকা কি করবে? আমেরিকা একটা পুরো মাইনকা চিপায় পড়ে গেছে, কারণ ওমান এবং ইরানের এই খেলায় আমেরিকার আর কোনো খানা নেই। বিষয়টা বোঝেননি? বিএনপি জামাত তারা যুক্তি করে নিল, সরকারি দল বিরোধী দল, যে এখন থেকে রাষ্ট্র পরিচালনায় আমরা এইভাবেই কাজগুলো করব। আওয়ামী লীগের আর খানা আছে এই মুহূর্তে নাই। তো আমেরিকা আওয়ামী লীগ হয়ে ঢুকছিল, এখন যদি বিএনপি জামাত আন্ডারস্ট্যান্ডিং করে নেয়, ধরেন তারা করেই রাখছে মোটামুটি, আওয়ামী লীগের কোনো অবস্থা আছে, কোনো কথা আছে আওয়ামী লীগ রাজনীতিতে কোনো বিষয় ফ্যাক্টর এখন কিচ্ছু না। তো ইরান এমন একটি চাল দিল, ওমানকে নিয়ে আমেরিকা আউট হয়ে গেল, এই অঞ্চলে তাদের আর কোনো খানা থাকলো না। আসেন, এদিকে লোহিত সাগরে সৌদির তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে এবার ইয়েমেনের হুতিরা। তারা জানিয়েছে ইয়ানবুর কাছে সৌদি ট্যাঙ্কার ওয়াফা আক্রান্ত হয়েছে, যার ফলে 22 জুলাই থেকে লক্ষ্যবস্তু হওয়া ট্যাঙ্কারের সংখ্যা বেড়ে 8 দাঁড়িয়েছে। অর্থাৎ সৌদির 8টি ট্যাঙ্কারে হুতিরা সফল অ্যাটাক চালিয়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী আজ দাবি করেছে তারা ইয়ানবু উপকূলের কাছে উত্তর লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কার ওয়াফাকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দিয়ে এক বিবৃতিতে বলেছেন যে ক্ষেপণাস্ত্রগুলো ট্যাঙ্কারটিতে সঠিকভাবে আঘাত হেনেছে। তিনি বলেন, এই হামলাটি ছিল সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির তথাকথিত সামুদ্রিক অবরোধ ও অবরোধের বদলে অবরোধ কৌশলের অংশ। ইয়াহিয়া সারি বলেন, এই হামলার ফলে 22 জুলাই অবরোধ শুরু হওয়ার পর থেকে গোষ্ঠীটির লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সৌদির তেল ট্যাঙ্কারের সংখ্যা দাঁড়ালো 8-এ। বুঝতে পারছেন? তিনি আরো বলেন যে 29টি সৌদি তেল ট্যাঙ্কারকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে যেতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, বাব আল মান্দাব প্রণালী থেকে গোষ্ঠীটি তথাকথিত অবরোধ আরোপে সফল হওয়ার পর তাদের তেল ট্যাঙ্কারগুলোকে উত্তর লোহিত সাগরের দিকে ঘুরিয়ে দিয়েছে। এবং তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন, দলটি মানে বিদ্রোহী হুতিরা সামুদ্রিক প্রবেশ পথ বন্ধ করতে এবং সৌদির তেল ট্যাঙ্কারগুলো চলাচল আটকাতে উত্তর লোহিত সাগরে হামলা অব্যাহত রাখবে এবং আরো তীব্র করবে। এখন পর্যন্ত সৌদির পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। আপনারা মোটামুটি আজকের মধ্যপ্রাচ্যের ব্রেকিং সংবাদগুলো পেয়ে গেছেন। এখনো হুতিরা ধোলাই খাচ্ছে, হুতিদের হাতে ধোলাই খাচ্ছে সৌদি আরব। পাশাপাশি আমেরিকা মানে ইরানের কাছে তার বড় একটা পরাজয় ঘটে গেছে। আরো অনেকগুলো খবর ছিল, রাতে দেব। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। আপনাদের প্রথমে একটু বিরক্ত করে ফেলছিলাম না, সিস্টেমে একটু প্রবলেম হওয়ার কারণে। আজকে বাইতুল মুকাররমের উত্তর গেটে বোধহয় জুলাইয়ের দ্বিতীয় বর্ষ পালন করছে 11 দলীয় জোট। সেই 11 দলীয় জোটের প্রোগ্রামে মোটামুটি 11 দলের সব নেতারা আসছেন। জামাতের আমির ডক্টর শফিক, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, মামুনুল হক সহ সব পক্ষের বক্তব্য আসছে। এর মধ্যে আমার 3 জনের বক্তব্য খুব অ্যাগ্রেসিভ লেগেছে, মামুনুল হক এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। আর জামাতের আমিরের বক্তব্যটি খুব কৌশলী, অ্যাগ্রেসিভ এবং থ্রেট, 3টি মনে হয়েছে আমার। তিনি বলছেন, ডক্টর শফিক বলছেন যে আপনারা কার ইশারা, তারেক রহমানকে বলছেন যে আপনারা কার ইশারায় জাতিকে দেয়া ওয়াদা ভঙ্গ করছেন। অর্থাৎ তিনি বলছেন যে একজন মায়ের দুটো যমজ সন্তান, একই চেহারা, একই দিন হয়েছে, সব এক, কিন্তু মা একজনকে কখনো দুধ দেয় না, মা দুজনকে দুধ